নামের ক্ষেত্রে ঠিকই আছে, মানুষের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু সরকার আপনি একজনকে বলবেন সে হচ্ছে প্রধান নির্বাহী। আমি তো বুঝি আমি আপনাকে আমি বলি সরকার প্রধান হিসাবে উনি কি পারেন না, যেটা মানে প্রধানমন্ত্রী হইলে তিনি পারতেন? আপনি বলেন তো কি পারেন না ডক্টর ইউনূস সাহেব? আপনি যেহেতু সে পূর্ণাঙ্গ সরকার এবং সরকার প্রধান, সুতরাং সংবিধান মোতাবেক, অর্থাৎ কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান মোতাবেক উনি ওনার মতো সব পারেন, যে কারণে উনি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন নিতে পারছেন এবং সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। আমার মনে হয় আলোচনাটা এখানে টু বি কন্টিনিউড রাখতে পারেনি যে 90 দিন বা 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, ওকে, এটা কেউ বলতে পারেনি। ওকে, আমরা টু বি কন্টিনিউড আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে, যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল? মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি, সেখানে বলা হয়েছে এরকম যে ফাইনের যেদিন স্বাক্ষর হলো, স্বাক্ষরের পর আমরা এটাও শুনেছি যে সরকার প্রতারণা করেছে কোন রাজনৈতিক দলের সাথে, এ কথাও শুনেছি। আবার ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে। মিন্স ঐক্যমত্য কমিশনের প্রধান যে একই ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের প্রধানও এবং আবার সরকারের প্রধান নির্বাহী। সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিচ্ছে, তখন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরে তারা চলে গেছে, এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে, না ঘুরতে গেছে, না আবার আসবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের দায়িত্ব শেষ করেছে। এখন আসেন, দায়িত্ব শেষ করার পর যখন একটা প্রশ্ন আসলো যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলা পরে ছিল না, এই যে তাকে প্রতারণা বলা হয়েছে, সরকারকে বলুক, এটা তারা বলতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশনরে যখন প্রতারক বলা হইলো, সরকারকে প্রতারক বলা হইলো, তখন কি করবে সে? তখন সরকার দুইটা অপশন বেছে নিল। দুইটা অপশন মানে কি? যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি। আপনার কেউ বলছে এটাকে আলটিমেটাম যদি ধরে, সেটা তাদের, এই যে ধরার ব্যাপারটা যার উনি বলছেন আপনার একটা সিদ্ধান্ত দেন, না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে। এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন সব কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে, এই খোলা আকাশের নিচে 18 কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে, তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রতারণা করবে না, তার কি নিশ্চয়তা আছে? তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো, তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনেই তো যাওয়া উচিত না। মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে প্রতারক সরকারকে আরো 2 বছর থাকতে দেওয়া উচিত, তাই না? আমি একদিনও না, সরাই দিতে হবে তাকে। সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন? সবই তো সব। তাইলে আমাদের দায়িত্ব কি ছিল? 7টা মাস যখন আমরা একে একে বসলাম, 100% ব্যর্থ সরকার, এনজিও সরকার, তাকে দিয়ে কোনো কাজে লাগবে না, আমাদের ব্যর্থ। কিন্তু আমরা কি ঐক্যমত্যে যেতে পেরেছিলাম? না, আমাদের কাছে সরকার ব্যর্থ হইতে পারে, কিন্তু সেইটাই আমাদের কাছে বেস্ট চয়েস ছিল আসলে সেই মুহূর্তে। আমাদের কোনো উপায় ছিল না, কারণ হচ্ছে যে একটা দেশের সরকার পালায় গেছে, আমাদের কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস আমাদের একমাত্র উপায়। ইয়েস, এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল, এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয়, এই দুইটার মেয়াদ কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন? কখন বুঝলাম যে এটা আমাদের বেস্ট অপশন, এবং কখন বুঝলাম এই সরকার আমাদের কিন্তু অযোগ্য? আমরা মনে করছি এই সরকার আমাদের বেস্ট অপশন ছিল, পাশাপাশি আমরা এও মনে করছি এই সরকারকে ইলেকশন দিতে হবে, এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না, এটুকু আমাদের চাওয়া ছিল। কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে, নিজে ইলেকশনে দাঁড়ায়, তার জন্য ইলেকশন সুষ্ঠু হয় নাই। আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না, দাঁড়ায় একটা ইলেকশন দিবে। আমরা বিভিন্ন রকম ওকালতি পেঁচে পড়ছি, আজকে এইটা কালকে সেইটা, ইলেকশন বারবার পিছায় গেছে, এটা আমরা চাই নাই। এই হচ্ছে সহজ হিসাব। এটা কিভাবে? আচ্ছা, আপনি যদি মহিউদ্দিন ভাই প্রতারিত হন আমার কাছ থেকে, হ্যাঁ, না আমি প্রতারিত শব্দটা ইউজ করব না, আমি বলবো যে অযোগ্যতা, অসমানতা। হ্যাঁ, আমি তারেক সাহেবের কাছে আসবো। জি, আমরা বলি, তারেক যদি আমার কাছে প্রতারিত হয়, কথার কথা বলছি, প্রতারিত হইলে এটা কি তার কোয়ালিটি যে আমাকে প্রতারণা করছে রাজ্জাকি সাহেব, নাকি ডিসকোয়ালিফিকেশন? আপনি বুঝতে পারবেন না কেন যে আপনার সাথে প্রতারিত হচ্ছে? না, আমি বুঝতে পারি না তা কিন্তু না, মানে আমি প্রতারিত হইলে আমি বুঝতে পারতাম, কিন্তু প্রতারণা শব্দটা আপনি ব্যবহার করতেছেন, আমি ব্যবহার করতেছি না। তারেক সাহেব কি ব্যবহার করতেছে, তারেক সাহেব কি করতেছে সেটা তারেক সাহেবের কাছে একটু জানি। জনাব তারেক, আপনি এই তারেক সাহেবকে আমি বলছি, হ্যাঁ জি, জনাব তারেকের কাছে একটু শুনি। জনাব তারেক এখানে বলতে চাইতেছিলেন, জনাব তারেক আপনি বলেন। জি, আমরা
দেখেন, আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে, হুম। যে আমাদের এটা হচ্ছে না। যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন, এবং তিনি সরকারে থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী। এটাই তো সমস্যা ছিল। হুম। তো এই কাজটা তো এই সরকারও করছে, তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েশ জ্ঞাপন করছে। না, এবং করছে না এখানে তো, বিএনপি করছে না তো জনাব তারেক, আপনি খায়েশ কিন্তু জ্ঞাপন করছে করছে না। না তো, না উনারা পদত্যাগ করে কিভাবে নির্বাচন করছে করবেন। না? আমরা তো শেখ হাসিনাকে যেমন আমার না মনে আছে, আমি না শেখ না হাসিনাকে না বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন দেখুন, করেন, দরকার হ্যাঁ হলে শেখ আপনি রেহানাকে প্রধান বলেছিলেন নির্বাচন আপনার মতো কমিশনার করে, বানান। ওইটাও উনি করেন এটা নাই, কিন্তু আপনার মতো। প্রধানমন্ত্রী না না, থাইকে ইলেকশন করছে, কিন্তু আপনি একটু আপনি মনে একটু করে থাকেন। জি একটু বলি। জি। না দেখুন, আপনার এই সরকার গঠিত হওয়ার সময় বিএনপি করা একটা লোক কেন এই সরকারে অংশ হয়নি, বা জামাত করা একটা লোক সরাসরি এই সরকারে কেন পার্ট হয়নি? ঠিক একইভাবে যারা এই যে ছাত্র উপদেষ্টারা আছে, আপনি বলতে পারেন জুলাই গণ অভ্যুত্থানের কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে, কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টেই ছিল। বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে? বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন, নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন, অথবা বিএনপি জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য বলতে চান না ছেলে 2-3টা নির্বাচন করবে, করুক। বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ। ওইখানে যদি সাক্ষাৎ সাহেব অথবা আসিফ নজরুল স্যার যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, ঠিক আছে, সেগুলো কতটুকু মানানসই? আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে, আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে সে না নির্বাচন না না করতে না, পারবে না। এটা আসলে জনাব তারেক, হুম। জনাব তারেক, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বাংলাদেশের যে কোনো মানুষ, এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই। আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন, চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন। এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব না, ভুঁইয়া হোক আমার আর ডক্টর আমার মোহাম্মদ ইউনূস প্রশ্ন হোক, ওখানে না। ওনারা যদি চেয়ার না না ছেড়ে দিয়ে ইলেকশন করেন, আপনি তাদেরকে না কেন না দোষ না দিবেন? চেয়ার ছেড়ে না দিয়ে না ইলেকশন করবে শোনেন, তো। শোনেন, এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি। যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে, এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে, এবং এটা এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা খরচ করে। এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন, কিন্তু আমি নিতে পারছি না। আমাদের জনাব তারেক ethics রহমান, বলে। আপনার আমি ব্যাপারটা বলি। ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, 5 বছর আপনি প্রধানমন্ত্রী আছেন, 5 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন, কাজ করাইছেন। তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে? এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট? না না, তো আমি আপনি আপনাকে চেয়ার বলি, ছেড়ে ইলেকশন জনগণকে করবেন, ভোট দেওয়া। চেয়ার ছেড়ে জনগণের কাতারে নেমে না না, ইলেকশন করবেন, সেটা তো আপনি চেয়ার যে কোনো সময় দেখেন, করতে পারেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা যখন চেয়ার ছেড়ে নির্বাচন করতে চাইবে, হুম। তা এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে, এগুলো এগুলো এথিক্স এর মধ্যে যায় না। আমি মনে করি যায় না। না ঠিক না, আছে। কিন্তু কিন্তু আমরা কিন্তু গত 15 বছর, 17 বছর, 21 বছরের সবকিছু আমরা ভুলে যেতেছি। আমরা কিন্তু না, শেখ ভুলে তো হাসিনাকে যাচ্ছি বলছিলাম যে আমরা। আপনি প্রধান নির্বাহীর চেয়ার ছাড়েন, ছাইরা আপনি ইলেকশন করেন। একটাই দাবি ছিল আমাদের গত 15 বছরে, যে আপনি ছাইরা ইলেকশন করেন, কারণ আপনি থাইকা হ্যাঁ, ইলেকশন করলে আপনি কি কিন্তু করেন এটা আমরা দেখতে ধরেন, পাচ্ছি। না 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 না, আমি বলছি, হ্যাঁ। দেখেন, এটা এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না। এখানে যে মানুষগুলো আসছে, এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়েই, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরকম একটা বলা বলি ছিল, এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি, যে এই অন্তর্বর্তীকালীন আমার মনে সরকার হয় যে কি আমার মনে নীতিমালায় হয় যে জনাব চলবে। তারেক, আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি, আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের জি উপদেষ্টারা জি জি নির্বাচনে অংশগ্রহণ করবে না আসলে। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন, তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না আসলে। তাকে বিচারের আওতায় আনা উচিত, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদক দিয়ে তদন্ত সেইটা আপনি করা উচিত। আলাদা তাকে আলাপ তো করেন, আপনি না না 100 বার না না, বিচার করেন তারে। নির্বাচন তো দূরের কথা, নির্বাচন তো দূরের কথা, সে এই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল। এবং সে কেন এই আগ্রহ পোষণ করছে, এবং এই আগ্রহের কারণে সে কত টাকা দুর্নীতি করেছে এই প্রস্তুতি না না, নেওয়ার জন্য, সেই সেইটা বিষয়ে আপনি তদন্ত হওয়া উচিত আপনিও ছিল। আপনিও একটা প্রাইভেট পার্সন হিসেবে আপনি তার বিরুদ্ধে, যদি আপনার কোনো ক্ষোভ থাকে, লুকাস স্ট্যান্ডাই থাকে, আপনি রাজ্জাক সাহেবকে সঙ্গে না, নিয়ে লুকেশ রাজ্জাক, না, এটা কোনো আপনার সুযোগ নাই। আপনার কোনো লুকাস এখন স্ট্যান্ড নাই, এখন এই উনি চুরি ধরেন, করবে, কেউ এটার মধ্যে আমি ইয়া হবে আমি না। স্রেফ বলছি, আমি স্রেফ বলছি, এখন এখন হয়তো বা তারা বিএনপির সঙ্গে যাবে, আমাদের সাথে